বাংলাদেশ বেতার কুমিল্লা। প্রিয় শ্রোতা, কৃষি বিষয়ক ফোন ইন অনুষ্ঠান থেকে সবাইকে স্বাগতম। কেমন আছেন? আমাদের আজকের বিষয় নিরাপদ সবজি উৎপাদনের গুরুত্ব। আমাদের সাথে সম্মানিত অতিথি স্টুডিওতে উপস্থিত আছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লা অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোহাম্মদ আজিজুর রহমান। আর উপস্থাপনা আছি আমি মোহাম্মদ মহসিন মিজি। শ্রোতা বন্ধুরা, আমাদের সাথে আরেকজন অতিথি উপস্থিত আছেন জাতীয় কৃষি পদক প্রাপ্ত এবং কৃষিতে জাতীয় পুরস্কার প্রাপ্ত 2024 সালে উনি কৃষিতে গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে, যেটা আমরা ইংরেজিতে বলি এআইপি পুরস্কার প্রাপ্ত একজন আদর্শ কৃষক, সফল কৃষক। আপনাকে স্বাগত জানাচ্ছি এবং আজকের অনুষ্ঠানে আমাদের অতিথি অতিরিক্ত পরিচালক স্যার, আপনাকেও স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। স্যার, আমাদের আজকের বিষয়টি হলো নিরাপদ সবজি উৎপাদনের গুরুত্ব। এই বিষয়ে আমরা আজকে বিস্তারিত জেনে নিব। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা যদি আজকের বিষয় সম্পর্কে কিছু জানতে আগ্রহী হন তাহলে এই নম্বরে ফোন করুন 013309504221। পাশাপাশি ইমেল বা ফেসবুকেও যোগাযোগ করতে পারবেন। আমাদের ইমেল অ্যাড্রেস bbkumilla2009@gmail.com এবং ফেসবুক আইডি www.facebook.com/বাংলাদেশ বেতার কুমিল্লা। এছাড়া অনুষ্ঠানটি বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd ও মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতারে শুনতে পাবেন। সুজলা সুফলা আমাদের এই বাংলাদেশ। আপনারা জানেন আমাদের বাংলাদেশ কৃষিতে অনেকটুকু এগিয়ে যাচ্ছে। বিশেষ করে আমরা এখন খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ এবং মৎস্য শাকসবজি উৎপাদনও আমরা এগিয়ে যাচ্ছি। তবে নিরাপদ খাদ্য উৎপাদনে আমাদের আরো এগিয়ে যেতে হবে। তো আমরা আজকে বিস্তারিত জেনে নিব আমাদের অতিথির কাছ থেকে। আমার প্রথমেই যে প্রশ্নটি থাকবে যে নিরাপদ সবজি বলতে আসলে কি বোঝায় এবং সাধারণ সবজি আর নিরাপদ সবজির মধ্যে পার্থক্য কি বোঝা যায়? স্যার, আপনার কাছে আমরা প্রথমেই প্রশ্নটি জানব। হ্যাঁ, ধন্যবাদ। আমরা কৃষিতে অনেক দূর এগিয়েছি। বিশেষ করে উৎপাদনের দিক থেকে আমাদের সবজি উৎপাদন আমরা অনেকাংশে বৃদ্ধি করতে সক্ষম হয়েছি। তবে বর্তমানে আমরা নিরাপদ সবজির দিকে খুব গুরুত্ব দিচ্ছি। এক্ষেত্রে নিরাপদ সবজি বলতে আমরা যে সমস্ত সবজি জৈব পদ্ধতিতে উৎপাদন করি, বিশেষ করে জৈব বালাইনাশক ব্যবহার করে, জৈব সার প্রয়োগ করে এবং বিশেষ যে কৌশল আছে যেমন ফেরোমন ফাঁদ, স্টিকি পেপার, বিশেষ করে হলুদ, তারপরে সাদা, এই সমস্ত প্রযুক্তির মাধ্যমে যখন আমরা সবজি উৎপাদন করি, যেটি আসলে বিষমুক্ত এবং যে রাসায়নিক অবশিষ্টাংশ মুক্ত যে সমস্ত সবজি আমরা উৎপাদন করি, সেটি আসলে আমরা নিরাপদ সবজি বলতে বুঝি। যথার্থই বলছেন স্যার। একজন মানুষ সুস্থ থাকার জন্য আমরা জানি যে প্রতিদিন 220 থেকে 250 গ্রাম শাকসবজি খেতে হয়। তো আমার এবারের প্রশ্ন আপনার কাছে স্যার, যে নিরাপদ সবজি খেলে আমাদের কি কি উপকার হয়? আসলে আমরা যে সবজি খাই এটি আসলে নিরাপদ হওয়া উচিত। যদি আমরা নিরাপদ সবজি না খাই তাহলে আমাদের অনেকগুলো সমস্যা হতে পারে। বিশেষ করে আমাদের যে কিডনির সমস্যা হতে পারে, লিভারের সমস্যা হতে পারে, আমাদের যে ডাইজেস্টিভ সিস্টেম সেটির সমস্যা হতে পারে। এবং আমরা নিরাপদ সবজি যদি খাই তাহলে আমাদের যে এই সমস্ত রোগ থেকে আমরা বেঁচে থাকতে পারবো। বিশেষ করে আমাদের যে পুষ্টি উপাদান, ভিটামিন এবং মিনারেলস, এগুলো আমরা যথাযথ পাবো এবং আমাদের যে বিশেষ করে শিশুদের ক্ষেত্রে তাদের যে বৃদ্ধি এবং মানসিক বিকাশ সেটি কিন্তু ভালোভাবে হবে যদি আমরা নিরাপদ সবজি গ্রহণ করি এবং সেইভাবে যদি আমরা সেগুলোকে উৎপাদন এবং সেইভাবে আমরা যদি ব্যবহার করি। ধন্যবাদ আপনাকে। শ্রোতা বন্ধুরা, আমরা অত্যন্ত আনন্দিত যে আমাদের সাথে আজকে এমন একজন অতিথি উপস্থিত হয়েছেন যিনি, আমি প্রথমেই বলেছিলাম যে 2017 সালে এবং 2010 সালে কৃষিতে জাতীয় পুরস্কার প্রাপ্ত হয়েছেন এবং জাতীয় পরিবেশ পদক প্রাপ্ত হয়েছেন উনি 2022 সালে এবং সর্বশেষ 2024 সালে উনি এআইপি পুরস্কার প্রাপ্ত হয়েছেন। আসলে সরকারের সর্বোচ্চ পর্যায়ে এতগুলি পুরস্কার প্রাপ্ত মানুষ খুঁজে পাওয়া খুবই কষ্টসাধ্য। তো মতিন ভাই, আপনার কাছে আমি প্রথমে জানবো যে আপনি, আমরা জানি যে একজন শিক্ষক,
কিন্তু আপনি একজন শিক্ষকতা পেশায় থেকেও যে কৃষির প্রতি এত দরদ আপনার বা আপনি সফল হয়েছেন, এই সফলতার গল্প একটু বলেন। ধন্যবাদ। সুজলা সুফলা অনুষ্ঠানে মহসিন মিজি আপনার উপস্থাপনায় আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সম্মানিত অতিরিক্ত পরিচালক মহোদয়, আজকের এই প্রোগ্রামে আমরা অংশগ্রহণ করতে পেরে বাংলাদেশ বেতার কুমিল্লাকে আন্তরিক অভিনন্দন জানাই। চমৎকার একটি অনুষ্ঠান, যে অনুষ্ঠানে মানুষের জানার, শেখার এবং মানুষের উদ্বুদ্ধ করার জন্য নানা রকম উৎসাহ প্রদান করা হয়। আমি মূলত বাংলা সাহিত্যের ছাত্র এবং বাংলা সাহিত্যে অনার্স মাস্টার্স কমপ্লিট করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে। তা আমি কৃষক পরিবারের সন্তান। আমার বাবা ছিলেন একজন সচ্ছল কৃষক। সেই কৃষির সূত্র ধরেই বাবার দেখা দেখি কৃষির প্রতি আমার উদ্বুদ্ধ। বাবা বলতেন যে 5 পদে মানুষ হতে হবে, খেতে গেলে লাঙ্গল চালাতে হবে, মসজিদে গেলে ইমামতি করতে হবে, সভা সমাবেশে গেলে বক্তব্য রাখতে হবে, সবসময় মানুষের কল্যাণে কাজ করতে হবে। এই কৃষি হচ্ছে আমাদের মূলত খাদ্য। আমাদের অন্ন, বস্ত্র, বাসস্থান, স্বাস্থ্য, চিকিৎসার যে মৌলিক উপাদানগুলি, প্রত্যেকটি উপাদানের মূল কিন্তু কৃষি থেকে আসে। সেজন্য কৃষির প্রতি আমাদের একটা নিবিড় সম্পর্ক। আদি কৃষি, প্রাকৃতিক কৃষি, অর্গানিক কৃষি, নানা রকম কৃষি তো আমাদেরকে এখন উদ্বুদ্ধ করছে। বাংলাদেশ কৃষিতে এতটা ডেভেলপড, এতটা সমৃদ্ধ হচ্ছে যে আমরা শুনতে আশ্চর্য লাগে, অবাক লাগে, উদ্বুদ্ধ এবং খুশি। প্রতি বছর 1,72,00,000 টন সবজি উৎপাদন করে বাংলাদেশ। এই যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সম্মানিত কর্মকর্তা মহোদয় থেকে শুরু করে প্রত্যেকে যেটার প্রতি লেগে আছেন, এবং আমাদের কৃষকরা আগ থেকেই প্রগতিশীল কৃষক। তাদেরকে যদি আপনি টেকনিক ধরিয়ে দেন, তারপরে তারা কিন্তু এই টেকনিকটা সহজভাবে গ্রহণ করে। জি, আসসালামু আলাইকুম। কে বলছেন? জি, কথা বলছিলাম মেহেদী হাসান মামুন, চট্টগ্রাম বন্দর থেকে। জি মামুন ভাই, হ্যাঁ ধন্যবাদ আপনাকে ফোন করার জন্য। আমার প্রশ্ন হচ্ছে যে নিরাপদ সবজি বলা হচ্ছে, জি বর্তমানে যে হাইব্রিড সবজিগুলো চাষ করা হয়, এবং আগে আমরা যখন দেখেছি আমার বাপ দাদারা বিভিন্ন সময় সবজি চাষ করেছে, সেগুলো কিন্তু এত বেশি হাইব্রিড কোনো ছিল না, নর্মাল ভাবে সবজি চাষ করতো। কিন্তু এখন এই যে সময়ের পরিবর্তনে হাইব্রিড সবজি চাষ হচ্ছে, এই হাইব্রিড কি নিরাপদ সবজি কিনা এবং এগুলোতে পুষ্টির কোনো ঘাটতি আছে কিনা, এটা পাই। জি মামুন ভাই, আপনি চমৎকার প্রশ্ন করেছেন। জি, আমার স্যার আপনার প্রশ্নের উত্তর দেবে। জি জি, ধন্যবাদ। চমৎকার একটি প্রশ্ন। দেখুন, আমাদের জনসংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, আমাদের জমির পরিমাণ দিন দিন কমে যাচ্ছে। এই বিপুল সংখ্যক জনগোষ্ঠীর যে খাদ্য চাহিদা পূরণে, বিশেষ করে পুষ্টি চাহিদা পূরণে আমাদের সবজির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাজেই সবজির যে উৎপাদনে আমরা বর্তমানে হাইব্রিডের দিকে আমাদের কৃষক ভাইদের পরামর্শ দিচ্ছি, কারণ হাইব্রিডের যে উৎপাদন ক্ষমতা সেটি আসলে আমাদের যে বর্তমান যে লোকাল বা স্থানীয় জাত সেটি হচ্ছে অনেক বেশি। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা এই হাইব্রিড করতে গিয়ে আসলে আমরা নিরাপদ পাচ্ছি কিনা। অবশ্যই নিরাপদ হবে যখন আমরা এটির যে উৎপাদন প্রক্রিয়ায় সেটি যখন আমি নিরাপদ যে সমস্ত কৌশলগুলো আছে, আমি একটু আগে যেটি বলতেছিলাম যে জৈব কৃষি, অর্থাৎ আমি জৈব সার প্রয়োগ করে, জৈব বালাইনাশক বা বায়ো পেস্টিসাইড ব্যবহার করে যখন এবং যখন আমি যে রাসায়নিক যে পেস্টিসাইড বা ব্যবহার করব, সেগুলোর যে নিরাপদ যে ব্যবহার আছে সেগুলো যখন আমি মেনে ব্যবহার করব, তখন কিন্তু হাইব্রিড যে সবজি সেটিও কিন্তু নিরাপদ থাকবে। কাজে হাইব্রিড হলে আমাদের ভয় পাওয়ার কিছু নেই। সেক্ষেত্রে আমাদের মেইন বিষয়টি হচ্ছে যে আমরা আমাদের উৎপাদন কৌশলে এবং আমাদের যে বিপণনে আমরা কতটা তাকে নিরাপদভাবে উৎপাদন করছি বা ভোক্তা পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য আমরা নিরাপদ যে কৌশলগুলো আছে সেগুলো কতটা করছি সেটার উপর নির্ভর করছে। কাজেই হাইব্রিড দিকে আমাদের যেতে হবে এবং হাইব্রিডও আমাদের নিরাপদ সবজি করা সম্ভব। জি, ধন্যবাদ স্যার। মতিন ভাই, আপনার কিছু কথা বাকি ছিল, জি শেষ করেন। কিভাবে শিক্ষকতার পাশাপাশি কৃষিতে সম্পৃক্ত হলাম সেটা ছিল প্রশ্ন। আসলে কৃষি তো নারীর টান, নিবিড়ভাবে কৃষিতে আমরা বেঁচে আছি এবং কৃষিতে আমাদেরকে বেঁচে থাকতে হবে। কৃষি বিমুখ হয়ে গেলে কিন্তু জাতির সর্বনাশ। বাংলাদেশে এত কোটি কোটি মানুষ, এত বিশাল জনসংখ্যার একটি দেশ, আয়তনে ছোট্ট, কিন্তু শস্য উৎপাদনের ক্ষেত্রে আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে আমাদের বেশ কয়েকটি শস্য সারা পৃথিবীতে একবারে প্রথম ক্যাটাগরির দিকে। ধান উৎপাদন ক্ষেত্রে, সবজি উৎপাদন করার ক্ষেত্রে, মৎস্য উৎপাদন করার ক্ষেত্রে, কাঁঠাল উৎপাদনে, আম উৎপাদনে, পাট উৎপাদনে বা নানা রকমভাবে আমাদের যে খাদ্য
বস্তুগুলি যে সংস্থাপন হয়, যে জোগাড়টা হয়, সেটা কিন্তু আমরা নিজেরা খেয়ে পড়েও সচ্ছলভাবে জীবনযাপন করতে পারছি। এবং এটা এখন আন্তর্জাতিক পর্যায়ে আমাদের নিরাপদ সবজি নিয়ে কথা হচ্ছিল। সেই নিরাপদ সবজিটা তো আমাদের প্রচুর পরিমাণ আমাদের সবজি দরকার। সেই সবজিতে আমরা হাত গুটিয়ে বসে না থেকে যার যার জায়গা থেকে প্রত্যেকে যদি কিছু না কিছু উৎপাদন করি, তাহলে আমাদের এই নিরাপদ সবজিটা আমরা পারিবারিকভাবে যোগান দিতে পারবো। আজকাল এটা দুর্ভাগ্যের বিষয়, অনেকেই একটা লেবু কিনলেও বাজারে যাওয়া লাগে, একটা কাঁচামরিচ কিনলেও বাজারে যাওয়া লাগে। এই দুর্দশা থেকে বেরিয়ে এসে আমরা যেন যার যার জায়গা থেকে যেটুকুন জায়গা আছে সেটাতে যেন আবাদ করে আমরা নিরাপদ কৃষিটাকে নিশ্চিত করি, নিরাপদ করি। জি, ধন্যবাদ আপনাকে মতিন সৈকত ভাই। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন বাংলাদেশ বেতার কুমিল্লা কেন্দ্রের স্টুডিও থেকে ফোন-ইন অনুষ্ঠান। আমাদের আজকের বিষয় নিরাপদ সবজি উৎপাদনের গুরুত্ব। আর এই বিষয়ে বিস্তারিত জানতে আগ্রহী হলে এই নম্বরে ফোন করুন 013309504221। পাশাপাশি ইমেল বা ফেসবুকেও যোগাযোগ করতে পারবেন। স্যার, আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আমার এবারের প্রশ্ন আপনার কাছে যে কৃষকেরা কিভাবে নিরাপদ সবজি উৎপাদন করতে পারবেন, এই বিষয়ে যদি একটু বলতেন স্যার। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আমাদের কৃষক ভাইদের আমরা সবসময় পরামর্শ দিয়ে থাকি, আমরা যে সবজি উৎপাদন করি সেগুলো যদি আমাদের নিরাপদ না হয় তাহলে আমাদের অনেক স্বাস্থ্য ঝুঁকি থাকে। সেই জন্য আমাদের কৃষক ভাইদের প্রথমত যে বিষয়টি বলি বা বলবো সেটি হচ্ছে যে আমাদের যে সবজি উৎপাদনে আমরা যখন শুরুতেই যখন আমরা সার প্রয়োগ করব, তখনও কিন্তু আমরা প্রচুর জৈব সার প্রয়োগ করব। যখনই আমরা জৈব সার প্রয়োগ করব সেখানে কিন্তু আমার উৎপাদন ক্ষমতা যেভাবে বাড়বে, পাশাপাশি আমার অনেকগুলো রাসায়নিক সার থেকেও আমি কিন্তু মুক্ত থাকতে পারব। পাশাপাশি আমাদের যে যখন রোগ বালাই হবে বা কীটপতঙ্গ আক্রমণ করবে, তখন কিন্তু আমাদের যে রাসায়নিক যে পেস্টিসাইড ছাড়াও আমাদের অনেক জৈব পেস্টিসাইড আছে, এবং সেগুলো কিছু আছে বাজার থেকে কিনতে পাওয়া যায়, কিছু আছে নিজেরাই নিম, নিশিন্দা বা মেহগনি থেকে তৈরি করা যায়। বেশ কিছু জৈব বালাইনাশক আছে, সেগুলো যদি আমরা ব্যবহার করি তাহলে আমরা কিন্তু নিরাপদ করতে পারব। পাশাপাশি আমরা যারা রাসায়নিক সার যখন রাসায়নিক যে পেস্টিসাইড যখন ব্যবহার করতে হয়, সেক্ষেত্রে আমরা একটা জিনিস লক্ষ্য করব যে সেখানে বোতলের গায়ে লেখা আছে যে এই পেস্টিসাইড ব্যবহার করার কতদিন পরে সেটি নিরাপদ হয়। আমরা যখন সবজি হারভেস্ট করব তখন কিন্তু সেই যে নিরাপদ সময়টা সেটাকে মাথায় রেখেই কিন্তু আমরা প্রয়োগ করব, এবং আমরা এমন সময় সেটিকে হারভেস্ট করব যখন তার অর্থাৎ এই পেস্টিসাইডের যেন কোনো অবশিষ্টাংশ না থাকে, সেক্ষেত্রে এটি নিরাপদ হবে। পাশাপাশি আরও কিছু কৌশল আমি ইতিমধ্যে বলেছি, বিশেষ করে সেক্স ফেরোমন ফাঁদ, বিশেষ করে স্টিকি ফাঁদ আছে, সেগুলো ব্যবহার করার মাধ্যমে আমরা কিন্তু আমাদের কৃষক ভাইদের পরামর্শ দিচ্ছি নিরাপদ সবজি উৎপাদনের ক্ষেত্রে। ধন্যবাদ স্যার। স্যার, নিরাপদ সবজি উৎপাদনে কৃষকদের কি সুবিধা হয় এবং সেই সাথে বলবেন স্যার যে ভোক্তারা কিভাবে বুঝবেন যে তারা নিরাপদ সবজি পাচ্ছেন যারা ক্রয় করছেন আর কি বাজার থেকে? আসলে আমাদের কৃষক ভাইরা যখন নিরাপদ সবজি করেন তার কিছু সুবিধা আছে। প্রথম সুবিধা হচ্ছে যে অর্থাৎ জৈব পদ্ধতিতে যদি আমরা করি এতে কিন্তু খরচ অনেকটা কমে যায় প্রথমত। দ্বিতীয় কথা হচ্ছে যে এতে কিন্তু মাটির স্বাস্থ্য সুরক্ষা হয়, পাশাপাশি আমাদের পরিবেশ ভালো থাকে, এবং আমরা যারা কৃষক যারা আমাদের উৎপাদনের সাথে জড়িত তাদের যে স্বাস্থ্য ঝুঁকি সেটিও কিন্তু অনেকাংশে কমে যায়। এটি হচ্ছে আমাদের নিরাপদ সবজি উৎপাদনের ক্ষেত্রে সবচেয়ে বড় বিষয়। এখন কথা হচ্ছে যে একজন ক্রেতা বা ভোক্তা উনি কি করে বুঝবেন যে উনি নিরাপদ সবজি পাচ্ছেন কি না। তো এটি বোঝার জন্য একটি সহজ কৌশল হচ্ছে যে আমরা অনেক সময় বাজারে গিয়ে যে বেশি চকচকে বা অনেক হৃষ্টপুষ্ট দেখি, এটি না দেখে অনেক কম চকচকে, অর্থাৎ যেখানে হয়তো দেখা যাবে যে খুব একটা দেখতে ভালো লাগতেছে না, কিন্তু তারপরেও বুঝে নিতে হবে যে এটি আসলে অর্গানিকভাবে তৈরি করা হয়েছে বা এবং নিরাপদ আছে। পাশাপাশি আরও কিছু কৌশল আছে, সেটি হচ্ছে যে আমাদের দেশে বিভিন্ন জায়গায় নিরাপদ সবজি কর্নার করা হয়েছে বিভিন্ন জায়গায়, এবং সেখানে কৃষক সরাসরি তাদের নিরাপদ সবজি সেখানে বাজারজাতকরণের সুযোগ পাচ্ছেন, আমরা সেই সমস্ত জায়গা থেকে কিনতে পারি। এর পাশাপাশি কিছু সবজি আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের লোগোর মাধ্যমে
অথবা গ্যাপ গুড এগ্রিকালচার প্র্যাকটিসের যে লোগো আছে সেই সমস্ত লোগো থেকে যদি আমরা সবজি কিনতে পারি তাহলে আমরা নিরাপদ সবজি পাওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে। ধন্যবাদ স্যার। আমি এবার আসছি যে আমাদের এআইপি মতিন সৈকত ভাই, আপনাকে অভিনন্দন জানাচ্ছি আবারও। এবার আপনার কাছে জানবো যে আপনি কৃষিতে জাতীয় পুরস্কার 2বার পেয়েছেন এবং জাতীয় পরিবেশ পদকও পেয়েছেন। তো কি কি কাজ করার পরে আপনি পুরস্কার পেয়েছেন একটু সংক্ষিপ্ত আকারে বলেন। ধন্যবাদ। কৃষিবিদ আজিজুর রহমান স্যারের চমৎকার বিশ্লেষণ শুনছিলাম। স্যার খুব সুন্দর করে প্রশ্নগুলো উত্তর দিচ্ছিলেন। আমি মূলত 2010 সালে পরিবেশ বান্ধব প্রযুক্তি উদ্ভাবন, ব্যবহার এবং সম্প্রসারণের জন্য প্রথম জাতীয় কৃষি পদক পাই। একই কাজের জন্য আবার 2017 সালে একই পুরস্কার পাই। আমার যে কাজগুলো সেগুলো হচ্ছে, আমি মূলত একজন আইপিএম কর্মী। কুমিল্লা জেলার অন্যতম উপজেলা দাউদকান্দি, সেই সময় আইপিএম এর ব্যাপক বিস্তার ছিল। 2006 সালের দিকে আমাদের 154টি আইপিএম আইসিএম ক্লাব নিয়ে আমরা কেন্দ্রীয় আইসিএম ক্লাব গঠন করি দাউদকান্দির উপজেলায়। আমাদের এই আইপিএম আইসিএম কার্যক্রমের ব্যাপকতায় 2017 সালে জাতিসংঘের খাদ্য এবং কৃষি সংস্থা FAO আমাদের নিজেদের কাজ এবং সকলের সার্বিক মিলে বিভিন্ন সংস্থা এনজিওরা আমাদের সাথে ছিলেন, গভর্নমেন্ট নন গভর্নমেন্ট সবাই ছিলেন। আমরা ছিলাম প্রায় 10,000-এর মতো প্রগতিশীল কৃষক। সকলের এই কর্মকে জাতিসংঘে দাউদকান্দিকে তখন বিষমুক্ত খাদ্য উপজেলা ঘোষণা করেছিল 2017 সালে। আমাদের মূল কাজটা হচ্ছে কৃষককে উদ্বুদ্ধ করা। আইপিএম প্রশিক্ষণ নিয়েছি, আইসিএম প্রশিক্ষণ নিয়েছি, আইএফএম ট্রেনিংও নিয়েছি। নানা রকমের প্রশিক্ষণের মাধ্যমে মূলত কৃষকদের সাথে সম্পৃক্ততা তৈরি করা এবং তাদেরকে নানা রকমভাবে যে ফেরোমেন সেক্স স্টেপের ব্যবহার করা, পার্চিং করানো, তারপরে জৈব বালাইনাশককে উদ্বুদ্ধ করা, এরপরে আপনার কীটপতঙ্গ দমন করার জন্য যান্ত্রিক পদ্ধতি অবলম্বন করা, তারপর আলোর ফাঁদ ব্যবহার করা, এরপরে আপনার পরবর্তীতে হলুদ ফাঁদযুক্ত স্টিকারগুলি এসেছে সেগুলির সাথে সম্পৃক্ত করে এবং জৈবিকভাবে জীবের মাধ্যমে নেড়ে ফেলা অথবা জীবকে জীবের মাধ্যমে বাঁচিয়ে রাখা। এখানে আমাদের সব পোকামাকড়ই কিন্তু ক্ষতিকারক না। আমাদের অনেক পোকামাকড় পতঙ্গ আছে যেটা আমাদের খুবই উপকার করে। এই উপকারী পোকামাকড়গুলো ক্ষতিকারক পোকামাকড়গুলোকে দমন করে শস্যের উৎপাদন বাড়ানোর ক্ষেত্রে কাজ করে। এছাড়া মাঠের জমিকে পরিচর্যা করা, প্রতিনিয়ত জমিনের সাথে পড়াশোনার মতো। জমিন তো একটা বই, এই বইটা যেরকম ভালো রেজাল্ট করতে হলে A+ পেতে হলো অথবা ভালো জ্ঞান অর্জন করতে হলে বইটাকে আমাকে অধ্যয়ন অনুশীলন করতে হবে। জমিটা আমার একটা বই, কৃষকের জন্য জমিটা একটা বড় জিনিস। এটা প্রতিটা চ্যাপ্টারে প্রতিটা জায়গায় বিশ্লেষণ করা দরকার, এটা সকাল বিকাল দেখা দরকার এবং লেগে থাকা দরকার। এইসব কাজগুলোর পাশাপাশি আমি খাল বিল নদী খনন নিয়ে কাজ করেছি। পরিবেশ বান্ধব প্রযুক্তি উদ্ভাবন, ব্যবহার সম্প্রসারণ, যেমন কৃষিতে জাতীয় পুরস্কার পেয়েছি। পরিবেশ সংরক্ষণ, দূষণ নিয়ন্ত্রণেও আমি জাতীয় পরিবেশ পদক পেয়েছি। এই সবটা কাজ আমার একক না, আমার একার না। আমার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে আমি এর জন্য আমি অভিনন্দন জানাবো এবং তো তাদেরকে দিব। সে সাথে আমার অঞ্চলে সমস্ত কৃষক যারা এই কাজগুলিকে আমরা সকলে মিলে সম্প্রসারিত করার ক্ষেত্রে ব্যাপক ভূমিকা পালন করেছি। আর লেগে থাকা, আমি প্রায় 4 দশক যাবৎ এই কৃষি পরিবেশ সামাজিক উন্নয়নে লেগে আছি। এই লেগে থাকাটা একটা বড় সফলতা। বা এর থেকে পিছিয়ে না যাওয়া, যতদিন বেঁচে থাকি ততদিন মাটি, মানুষ, কৃষক সকলের সাথে মিলেমিশে যেন থাকতে পারি, সেটি আল্লাহর কাছে মানে একটা প্রার্থনা করি যে আল্লাহ মাটির সাথে, মানুষের সাথে এবং নিরাপদ শাকসবজি উৎপাদন ক্ষেত্রে, নিরাপদ ফল ফসল উৎপাদন ক্ষেত্রে এই বৃহৎ কাজটাকে যেন আমরা আঞ্জাম দিয়ে সামনের দিকে নিয়ে যেতে পারি। জি, ধন্যবাদ। শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন বাংলাদেশ বেতার কুমিল্লা কেন্দ্রের স্টুডিও থেকে ফোন-ইন অনুষ্ঠান। আমাদের আজকের বিষয় নিরাপদ সবজি উৎপাদনের গুরুত্ব। আমাদের সাথে অতিথি উপস্থিত আছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লা অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোহাম্মদ আজিজুর রহমান। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি। স্যার, এখন তো বাংলাদেশ সরকারও চাচ্ছে বা সবাই এখন বাণিজ্যিক কৃষিতে ঝুঁকছেন, কারণ সবাই এখন কৃষি কাজটাকে বাণিজ্য হিসেবে নিচ্ছেন এবং আয় ব্যয়ের বিষয়টাকে একটু গুরুত্ব দিচ্ছেন। তো এক্ষেত্রে স্যার, নিরাপদ সবজি উৎপাদন কি ব্যয়বহুল কিনা কৃষকের জন্য? হ্যাঁ, ধন্যবাদ। আমাদের যে সবজি উৎপাদনে আমরা যে সমস্ত কৌশল ব্যবহার করছি, অর্থাৎ সবজি উৎপাদনকে নিরাপদ করার জন্য, অর্থাৎ সবজিকে নিরাপদ করার জন্য, তো সেক্ষেত্রে আমাদের
গতানুগতিক যে পদ্ধতি, সেই পদ্ধতির বাইরে বের হয়ে আমাদের কিছু পেস্টিসাইড বা বায়ো ফার্টিলাইজার বা ICM IPM এই সমস্ত প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। আমরা লক্ষ্য করে দেখেছি যে আমরা যদি এইভাবে উৎপাদন করি, অর্থাৎ আমাদের সবজি উৎপাদনকে যদি আমরা নিরাপদ করতে চাই, সেই ক্ষেত্রে আমাদের যে সমস্ত কৌশল এবং উপায় এবং যে সমস্ত যে ইনপুটস আমরা দিচ্ছি, তাতে কিন্তু উৎপাদন খরচ বাড়ছে না, বরং আমি যদি বলি যে আমাদের যে সবজিটা নিরাপদ, সেটার কিন্তু দামটা অনেক বেশি। এক্ষেত্রে আমাদের কৃষকের লাভ তুলনামূলক কিন্তু বেশি হচ্ছে। পাশাপাশি আমরা রপ্তানির ক্ষেত্রে আমরা সবাই জানি যে নিরাপদ সবজি ছাড়া দেশের বাইরে এটি রপ্তানি করা সম্ভব নয়। যখন কোনো সবজি দেশের বাইরে যায়, সেটি অবশ্যই নিরাপদ সার্টিফিকেট নিয়েই কিন্তু দেশের বাইরে যায়, এবং যখন দেশের বাইরে যায় তখন কিন্তু আমাদের কৃষক ভাইরা যে লোকাল মার্কেটের চেয়ে আরও বেশি প্রাইস তারা কিন্তু পায়। আমার মনে হয় সেক্ষেত্রে আমাদের যে এক্সপোর্ট ওরিয়েন্টেড যে সবজিগুলো আছে, যারা কৃষক ভাইরা উৎপাদন করে, তারা কিন্তু আমরা দেখেছি যে আরও তুলনামূলক বেশি লাভবান হচ্ছে তারা। জি স্যার, ধন্যবাদ স্যার। নিরাপদ সবজি উৎপাদন করলে ফলন কি কমে যায়? না, বিষয়টি আসলে তা না। নিরাপদ করলেই ফলন কমে না, ফলন নির্ভর করে অনেকগুলো বিষয়ের উপর। যেমন হচ্ছে যে জাতের পটেনশিয়ালিটি, অর্থাৎ জাতের ভালো হতে হবে, পাশাপাশি যে বীজের কোয়ালিটি সেটি ভালো হতে হবে, এবং আমরা যে সমস্ত প্রযুক্তি ব্যবহার করতেছি নিরাপদ করতে গিয়ে, সেই সমস্ত আধুনিক প্রযুক্তি যদি আমি ব্যবহার করি, সেক্ষেত্রে ফলন কমে যাওয়ার কোনো সম্ভাবনা নাই, বরং ফলন আরো বাড়বে। এটা আমাদের জন্য অত্যন্ত খুশির খবর স্যার, এবং কৃষকরা যারা শুনছেন অবশ্যই আপনারা খুশি হবেন যে এটা একটা আশার আলো যোগায় আমাদের জন্য। স্যার, নিরাপদ সবজি উৎপাদনে সরকারের কি ভূমিকা রয়েছে? হ্যাঁ, অবশ্যই আমাদের সরকারের বর্তমান সরকারের অত্যন্ত বড় একটি ইস্যু যে আমাদের যে সবজি বা আমাদের যে খাদ্য বা আমাদের যে কৃষি, সেটি নিরাপদ করার জন্য অনেক ধরনের প্রচেষ্টা চলমান রয়েছে। ইতিমধ্যে আমাদের যে গুড এগ্রিকালচারাল প্র্যাকটিস, অর্থাৎ গ্যাপ, বাংলাদেশ গ্যাপ সেটি একটা প্রোটোকল ডেভেলপ করা হয়েছে, এবং এই প্রোটোকলের আন্ডারে আমাদের সারা দেশে কৃষক ভাইদেরকে প্রচুর ট্রেনিং দেওয়া হচ্ছে। হ্যাঁ, এবং সেই সুবাদে আমাদের কৃষক ভাইরা বিশেষ করে অনেক উদ্যোক্তা তৈরি হচ্ছে, যারা এই নিরাপদ সবজি উৎপাদন করছে, এবং তাদেরকে এই নিরাপদ সবজি বাজারজাতকরণের জন্য সারা দেশেই বিভিন্ন জায়গায় নিরাপদ বাজার তৈরি এবং নিরাপদ সবজি কর্নার তৈরি করা হচ্ছে, যেন আমাদের উদ্যোক্তারা তারা আরও উৎসাহিত হয়, এবং আমাদের এই প্রচেষ্টা চলমান আছে এবং চলমান থাকবে। স্যার, নিরাপদ সবজি কিভাবে সংরক্ষণ করতে হবে স্যার? আসলে নিরাপদ যখন আমরা উৎপাদন করব, তখন কিন্তু নিরাপদ সবজি যে সংরক্ষণ, পরিবহন, সেক্ষেত্রে কিন্তু বাড়তি সতর্কতা নিতে হবে, এই জন্য যে ভোক্তা পর্যায়ে যাওয়া পর্যন্ত এটি যেন নিরাপদ থাকে। সেই জন্য আধুনিক যে এটার যে গ্রেডিং করা, প্যাকেজ, ওয়াশিং, প্যাকেজিং থেকে শুরু করে এর যে পরিবহন, আধুনিক যে পরিবহন ব্যবস্থা আছে, সেই সমস্ত ব্যবস্থা নিলে একমাত্র নিরাপদ থাকবে। ধন্যবাদ স্যার। স্যার, আমরা এবার একটু মতিন সৈকত ভাইয়ের কথা শুনবো। মতিন সৈকত ভাই, একজন মানুষ যখন পরীক্ষা দেয়, পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়, তারপরে কিন্তু পড়াশোনা কমে যায়, ছেড়ে দেয়। তো আপনি তো মানে অনেকগুলি পুরস্কার পেয়েছেন যে কাজের উপরে। এখন পুরস্কার পাওয়ার পরে কি আপনি ওইভাবে কাজ করছেন না ছেড়ে দিয়েছেন? ধন্যবাদ মহসিন মিজি, চমৎকার প্রশ্ন। আসলে পুরস্কার দায়বদ্ধতা বাড়িয়ে দেয়, কাজের প্রতি আরো শ্রদ্ধাবোধ বাড়িয়ে দেয়। কারণ রাষ্ট্রের স্বীকৃতি পাওয়া, সরকারের স্বীকৃতি পাওয়া, এটা অনেক বড় একটা মর্যাদার বিষয়। প্রথমে আল্লাহর শুকরিয়া আদায় করি, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতেই এই কাজগুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার একটা সুযোগ পেয়েছি। আমার কাজটা ব্যাপক এবং বহু কাজের সম্মিলন। মাছ চাষের ক্ষেত্রে প্লাবনভূমিতে মাছ চাষে দাউদকান্দি মডেল, সেখানে আমরা জনগণকে একসাথে করি। প্লাবনভূমিতে মৎস্য চাষের ক্ষেত্রে এগিয়ে নিয়ে গেছি। আমরা একটা কথা সবসময় বলি, এক হলে পারি, একা হলে হারি। আমরা সবাই মিলে যদি এক হতে পারি, তাহলে একটা শক্তি হয়, একটা সংগঠন, একটা ঐক্য হয়। আর ঐক্যের কারণে আমাদের জন্য বড় ফলাফল, সফলতা আমাদের জন্য অপেক্ষা করে। তো সেই ক্ষেত্রে আপনি মৎস্য চাষের ক্ষেত্রে একটা বড় অবদান আছে, আমাদের IPM ICM এর ক্ষেত্রে একটা অবদান আছে। তারপরে আপনার যে
পানি সেচের একটা ব্যবস্থা। আপনারা জানলে এবং শুনলে খুশি হবেন যে বোরো ধানে মৌসুম ব্যাপী পৌষ থেকে বৈশাখ পর্যন্ত বোরো ধান উৎপাদন করতে 5 মাস সময় লাগে। এই 5 মাসে কৃষকের জমিতে যতবার পানির সরবরাহ করা দরকার ঠিক ততবারই পানি সরবরাহ করে আসছে আমি গত 30 বছর যাবৎ, এককালীন মাত্র 200 টাকার বিনিময়। এটা একটা সাংঘাতিক রকমের একটা বড় একটা অগ্রগতি। এটাও আমি আমার একক ক্রেডিট না, আমি আমার এলাকার মানুষের প্রতি খুবই শ্রদ্ধাশীল। সকলের সহযোগিতা না থাকলে কোনো কাজকে এগিয়ে নেওয়া সম্ভব হয় না। কৃষির ক্ষেত্রে, পরিবেশের ক্ষেত্রে আমাদের অনেক কাজ আছে। আমরা একটা জিনিস বারবার চেষ্টা করছি, রাস্তার আশেপাশে শহরে নগরে যে ময়লা আবর্জনা বর্জ্য, এই বর্জ্যগুলিকে যদি আমরা সিটিজেন ফার্টিলাইজার বা নাগরিক সারে রূপান্তর করতে পারি তাহলে এই নাগরিক সার হওয়ার পর এটা কিন্তু মাটিতে পরিণত হয়ে যাবে। মাটিতে পরিণত হওয়ার কারণে আজকে বাঙালি ব্যবসাটা যেমন একটা চমৎকার রমরমা ব্যবসা, ফেলনা জিনিসগুলিকে তারা সংরক্ষণ করে তারা অনেক টাকার বিজনেস করতেছে এবং দ্রুত তাদের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করেছে। আমরা যদি আমাদের এই ময়লা আবর্জনাটাকে আমরা সিটিজেন ফার্টিলাইজার বা নাগরিক সারে রূপান্তর করতে পারি নানা রকম প্রক্রিয়ার মাধ্যমে, এটা আমাদের কৃষি জমিনে আমরা যদি পুনরায় ব্যবহার করি তাহলে আমাদের জমিনের উর্বরতা বাড়বে। এটাকে আবার সার্কেলিং করতে হবে, গ্রেডিং করতে হবে, কিছু কিছু পলিথিন আছে, প্লাস্টিক আছে, এটাকে সরিয়ে দিয়ে অন্য খাতে ব্যবহার করতে হবে। কিন্তু এই যে ময়লা আবর্জনা যে বর্জ্যটা, পচনশীল বর্জ্যটাকে কাজে লাগিয়ে আমরা কৃষিক্ষেত্রে আমাদের মাটির যে একটা শরীর স্বাস্থ্য আছে, এই শরীর স্বাস্থ্যের উপর আমরা কিন্তু অত্যাচার করে মাটিকে কিন্তু মেরে ফেলছি, মাটিকে নষ্ট করে ফেলছি। মাটিকে কিন্তু তার প্রয়োজন অনুযায়ী খাদ্যের আমরা যোগান দিচ্ছি, মাটি থেকে বারবারই আমরা নিচ্ছি, কিন্তু মাটি যে আমাদের কাছে পাওনা, সে পাওনাটা আমরা পরিশোধ করছি না, মাটিকে আমরা সুস্থ রাখার চেষ্টা করছি না। আমাদের উচিত মাটিকে সুস্থ রাখলে মাটি আমাদেরকে অনেক বেশি আবাদ দেবে, অনেক বেশি ফল ফসল দেবে। আজকে বাংলাদেশ যেমন বৈশ্বিক পরিস্থিতিতে জলবায়ুর বিরূপ প্রভাবের কারণে এত ক্ষয়ক্ষতির ভিতর দিয়ে বাংলাদেশ কিন্তু এগিয়ে যাচ্ছে। সব ধরনের পরিবেশ পরিস্থিতিকে মোকাবেলা করে বাংলাদেশে কৃষি, আমাদের প্রাচীন কৃষি, আদি কৃষি, সেই কৃষিতে আমরা নিরাপদ সবজি উৎপাদনের ক্ষেত্রে আমরা যদি আরেকটু চিন্তা করি, চেষ্টা করি, তাহলে আমাদের এই খাদ্যকে আমরা নিজেরা খেয়ে পড়ো, আন্তর্জাতিক জায়গায় আমাদের খাদ্যটাকে এবং আমাদের নিরাপদ সবজিটাকে যেন আমরা পৌঁছে দিতে পারি। আপনাকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ, চমৎকার বলেছেন স্যার। আমরা এবার আপনার কাছে জানবো স্যার, নিরাপদ সবজি উৎপাদনে কি ধরনের সার ব্যবহার করা উচিত স্যার? আসলে আমরা যে নিরাপদ সবজি উৎপাদন করতে গেলে আমাদের সার একটি গুরুত্বপূর্ণ উপাদান। তো আমরা প্রথমত যে বিষয়টি বলবো সেটি হচ্ছে যে প্রচুর পরিমাণে জৈব সার ব্যবহার করতে হবে। ইদানিং বার্মি কম্পোস্ট এটি বেশ জনপ্রিয় হয়েছে এবং বার্মি কম্পোস্ট আমাদের সবজিকে বেশ সুস্বাদু করে এবং উৎপাদন ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি আমরা রাসায়নিক সার অবশ্যই ব্যবহার করব, তবে সেক্ষেত্রে আমাদের যে নির্ধারিত যে ডোজ আছে সেই ডোজ হিসেবে যদি আমরা ব্যবহার করি সেক্ষেত্রে আমাদের যে সবজি সেটি অবশ্যই নিরাপদ থাকবে। পাশাপাশি অন্যান্য যে সমস্ত উপাদান আছে, অর্থাৎ সেচ থেকে শুরু করে অন্যান্য যে সমস্ত উপাদান আছে সেগুলো যদি আমরা নির্ধারিত সময় এবং নির্ধারিত মাত্রায় যদি আমরা নিয়ম মেনে যদি আমরা ব্যবহার করি সেক্ষেত্রে আমাদের সবজি অবশ্যই নিরাপদ থাকবে। স্যার, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে আপনার কাছে সর্বশেষ আমার প্রশ্ন যে ভবিষ্যতে বাংলাদেশে নিরাপদ সবজি উৎপাদনের সম্ভাবনা কেমন? আমরা যেটা লক্ষ্য করছি আসলে ভবিষ্যতে আমাদের যে নিরাপদ সবজি, বর্তমানে মানুষ অনেক সচেতন, আমরা বিশেষ করে স্বাস্থ্য সচেতন, আমরা কিন্তু কোনো ঝুঁকি নিতে চাই না। সেক্ষেত্রে নিরাপদ সবজিটা কিন্তু দিন দিন এটি ব্যবহার যেমন বাড়ছে, মানুষের কিন্তু চাহিদাও বাড়তেছে। তো সেই জন্য আমরা আমাদের কৃষক ভাইদেরকে সেইভাবে সক্ষম করে তুলতেছি যেন আগামী দিনে আরও বেশি পরিমাণ নিরাপদ সবজি উৎপাদন হয়, এবং আমাদের কৃষক ভাইদেরকেও সেইভাবে এবং ভোক্তাদেরকেও সচেতন করছি তারা যেন নিরাপদ সবজি গ্রহণ করে তারা যেন রোগমুক্ত সুস্থ জীবনযাপন করতে পারে। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি বরাবরই একজন ব্যস্ত মানুষ, যেহেতু কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুরেই কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের 3টি ডিস্ট্রিক্ট আপনার নিয়ন্ত্রণ করতে হয়। আপনি অনেক ব্যস্ত মানুষ। বাংলাদেশ বেতার কুমিল্লা কেন্দ্রের পক্ষ থেকে স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও, ধন্যবাদ আমাদের আজকের যিনি সফল উদ্যোক্তা এবং অনেক পুরস্কার প্রাপ্ত একজন সফল মানুষ, এবং ধন্যবাদ বাংলাদেশ বেতার কুমিল্লার সকল মতিন সৈকত ভাই, আপনি কষ্ট করে এসেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছিলেন কৃষি বিষয়ক ফোন-ইন অনুষ্ঠান
আজ শেষ করব। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।